আবারও একটা নতুন দিনের কর্মব্যস্ততা শুরু। আমি চলে এসেছি কিচেন অফিসে। এখন কর্তামশাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ 9টা বেজে গেছে। অফিসের তাড়া লেগে গেছে। সকালবেলায় শুরু তো হয়েছে অনেকক্ষণ, ভোরবেলার সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। এখন বানাচ্ছি একটু ওয়াটার পোচ। আজকের ব্রেকফাস্টে পোচ বানাতে বলেছিল, আমি ভাবলাম ওয়াটার পোচ বানিয়ে দেখি, কারণ মাস্টার শেফে এই ওয়াটার পোচ বানানোর টেকনিক কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মার্চ মাসের 18 তারিখ। সংসার করতে করতে, কাজকর্ম করতে করতে না দিনটা মানে ডেটটা আর মনে থাকে না। কতবার যে এরকম হয়েছে যে আমি ব্লগে ভুল ডেট বলে দিয়েছি। কি করব, মাথায় থাকে না কোন দিন কোন ডেট। এটা আমার খুব ভুল হয়, আমাকে একটু ক্ষমা করে দিও। কারণ যাদের হয় না তারা হয়তো খুব অবাক হবে, কিন্তু আমার খুব ভুল হয় এটা, যে ডেটটা মনে থাকে না কোন দিন চলে গেল। মানে বৃহস্পতিবার বুধবারে গিয়ে এক এক দিন এরকম হয়েছে ভুল। বুধবারে গিয়ে আমি বৃহস্পতিবারের ফুল চাইছি, যে বৃহস্পতিবারের ফুল দিন, তো বৃহস্পতিবারের ফুলটা তো একটু আলাদা হয়, যে পান কলা ওগুলো থাকে, আম পাতা। আর লোকটা দেখে হাসছে, আমাকে দেখে, কিছু করার নেই। হ্যাঁ, সবাই বাড়ি থেকে একা একা এখন অফিস বেরোবে, আর আমার তো এটাই অফিস, সারাদিন সার্ভিস দিতে হবে। রমাদির যা কাজ সেগুলো এখন করতে হবে, কারণ এখন এখন থেকে আমাকে এত ছুটে কাজ করতে হবে। আর জানো তো, কয়েকদিন ধরে না আমার খুব সমস্যা হচ্ছে ভার্টিগোর। ডাক্তারের ওষুধটা, মানে আগে ডাক্তার দেখিয়েছি, এইবার না, প্রত্যেকবার তো আর ডাক্তার বললেই তো ছোটা যায় না বলো। তো সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছি। তাও মাথা ঘোরার ওই সমস্যা একটা থাকলে না খুব অসুবিধা হয়ে যায়। কয়েকদিন কাজ করতে আমার খুব প্রবলেম হচ্ছিল। আজকে তাও কোনো রকম দিনটা কাটাবো। এখন কোনো অসুবিধা সেরকম হচ্ছে না, তবু ওটার একটা কোর্স আছে, তো নিয়মিত আমাকে ওষুধগুলো খেতেই হবে। এই যে ওষুধ চলছে, ওষুধ খাচ্ছি। এই যে ভাত ভাজা রেডি। এটা এখন ঠান্ডা হোক, এবার ঋষির তো খাওয়ার তো সময় থাকবে না, টিফিনে দিয়ে দেবো। আর আজকে আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, যারা আমার চ্যানেল দেখো, নিয়মিত ব্লগ দেখো, আমার একটা একটা কমেন্টও বাজে কমেন্ট আসে না, সব ভালো কমেন্ট আসে। তাহলে তোমরা যারা সহৃদয় ব্যক্তি, মানে যারা অন্যের উপকার করতে ভালোবাসো, কেউ আমাকে জানিয়ে তো যে আমার চ্যানেলটা গ্রো কেন করছে না, সাবস্ক্রাইবার বলো বা ভিউ বলো, এটা বাড়ছে না কেন। আমি তো মোটামুটি নিয়মিতই চ্যানেল, মানে নিয়মিতই ব্লগ দেই। এখন এরকম না যে ডেলি ব্লগ দেই, আমি অল্টারনেট ডেতে আমি মোটামুটি ব্লগ দেওয়ার চেষ্টা করি। কেউ যদি জেনে থাকো আমাকে জানিও তো। আর লাইভে অনেকেই বলে লাইভে আসতে, কিন্তু দেখো যাদের অনেক সাবস্ক্রাইবার তারা লাইভে আসে। আমার তো একদমই ছোট পরিবার, সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম। আমার চ্যানেলটা নিয়ে আমি খুবই চিন্তিত, কারণ দেখো সব কিছুরই একটা তো সার্টিফাইড থাকে না, যে এই জিনিসটা ভালো লাগছে। তুমি একটা জিনিস করছো, সেই জিনিসটার যদি কোনো মূল্য না থাকে, তাহলে সেটা করার মোটিভেশনটাই আসে না। আর যারা নিয়মিত আমার ব্লগ দেখছো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার কাজ ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত আমার পাশে থেকো। আমার আর অল বাটনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। অনেক সময় না নোটিফিকেশানই যায় না। যদি সেলফ সাফিসিয়েন্ট না হওয়া যায় না,
তাহলে সেই সেলফ রেসপেক্টটা আসে না। যে নিজস্ব একটা, সবাই অফিস বেরিয়ে যাচ্ছে, আমি ঘরের কাজ করছি, আমাকে সবাই মূল্য দেয়, কিন্তু তবুও মনে হয় নিজস্ব একটা কিছু করতে সবার ভাল লাগে, তাই না? এবার যারা চেষ্টা করছে বাড়িতে থেকে ব্লগ বানানোর, আমি তো যারা ধরো অনেকটা উঁচুতে উঠে গেছে তাদের থেকেও বেশি দেখি যে যারা চেষ্টা করছে তাদের ব্লগ আমি নিয়মিত দেখার চেষ্টা করি। সময়ের অভাবে হয়তো আগে পিছে হয়, কিন্তু আমি সব সময় তাদের পাশে থাকবো এবং থাকার চেষ্টা করি যাতে সবাই বাড়িতে থেকে এখন কিছু না কিছু করে সেলফ সাফিসিয়েন্ট হয়। কারণ এখন না আগেকার জমানা নেই যে কারোর ঘাড়ে বসে নিজস্ব পুরো শখ আহ্লাদ মেটাবো। তার জন্য সবাইকে এখন কিছু না কিছু করা উচিত। আগেকার দিনে আমার শ্বশুরমশাইদের ধারণা ছিল, যেরকম আমার শ্বশুরমশাই গত হয়েছেন, কিছু এখন বলার নেই, কিন্তু ওনাদের ধারণা ছিল যে বাড়ির বউরা বাড়িটা সামলাবে, তাদের বাচ্চাদের যেন কাজের লোকের হাতে বড় না হতে হয়, তাতে মানে একটা মায়ের যেন কোনো কষ্ট না হয়, কারণ বাইরের জগৎ সামলিয়ে আবার বাড়িতে এসে একদম ঠিক মতন সংসার করবে, খুব কষ্ট হবে। যার জন্য আমার শ্বশুরমশাই কখনো চাইতেন না যে বাড়ির বউ হয়ে আবার বাইরে কাজ করতে যাবে। তার দিক থেকে তিনি ঠিক, কিন্তু এখনকার জমানা ভীষণ পাল্টে গেছে। এখনকার দিনে সবাইকে কিছু না কিছু করতে হয়। আগে আগে আমাদের সময়ও করতে হতো, কিন্তু কি করব, আমি এই রকম বাড়িতেই পড়েছি যে এখানে ওনারা চাইতেনই না যে আমি বাইরের জগতে বেরোই এবং কিছু করি, আমার ছেলেমেয়েরা কষ্ট পাক, আমার সংসারটাকে একটুখানি লোকেদের হাতে, অন্যের হাতে তুলে দিতে হয়। নো ডাউট যারা বাইরের গৃহিণীরা বাইরের জগতে কাজ করে তাদের তো লোকের ওপর ডিপেন্ড করতেই হবে, কিছু করার নেই। কারণ তখন বাচ্চাদেরকে আমাদের লোকের ওপরেই ছাড়তে হয়, যে জিনিসটা আমার শ্বশুরমশাই পছন্দ করতেন না একদম। সেই জন্য আমার পুরো লাইফটাই কেটেছে আমার রান্নাঘরে সংসার সামলাতে, বাচ্চাদের সামলাতে। কিন্তু এখন আমার মনে হয় যে হ্যাঁ, প্রত্যেকের না নিজস্ব কাজ একটা থাকা খুব দরকার, তাহলে জানো নিজের ব্রেনটাও কাজ হয়, নিজের একটা সেলফ রেসপেক্ট থাকে, আর সেলফ সাফিসিয়েন্ট হলে তো খুবই ভালো। কারণ অন্যের কাছে চাওয়া যে তোমাকে আমি গিফট দেবো, দাও পয়সা, ওইটার কোনো ভ্যালু লাগে না, ঠিক কি না বলো? ঋষির জন্য যাচ্ছি একটু আখের রস আনতে। সারা রাত ঘুমাচ্ছে না তো, এবার এই ওয়েদারে একটু আখের রস খাওয়ালে শরীরে এনার্জি পাবে। হয় আখের রস নিয়ে আসি, দেখি আখের রস না বসলে একটা ডাব কিনে নিয়ে চলে আসবো। কি রোদ বাইরে, দেখো বাইরে কীরকম চকচকে রোদ। তবে এখনও খালি মাথায় যাওয়া যাবে, আর কটা দিন পর আর যাওয়া যাবে না। এইদিকে আমি পাখিদের জল দিচ্ছি, কিন্তু কয়েকদিন ধরে দেখছি কাকড়া আর মেরি বিস্কুট খাচ্ছে না, একঘেয়ে হয়ে গেছে বোধহয়। এই যে নিয়ে চলে এসেছি আখের রস, এইবার এই টিফিনও রেডি। রোজ দিন ঘুমটা সাফিসিয়েন্ট হচ্ছে না বলে যাওয়ার সময়টায় বড্ড তাড়া থেকে যাচ্ছে। সব একে একে বেরিয়ে গেল, এইবার আমার দক্ষযজ্ঞ শুরু। ঘর গোছানো আর ডাস্টিং করা এইগুলো কাজ সবাই বাড়িতে থাকলে তো হয় না, তাই ওরা বেরিয়ে যাওয়ার পরেই সমস্ত ঘর পরিপাটি করা, বিছানা তোলা এইগুলোকে করে নিই। এইদিকে এই ঘরটা দেখি তিতুন গোছাচ্ছে, আমি ক্যামেরা ধরেছি দেখেই তিনি কাজ ফেলে দৌড়। অবশেষে তাকে তুইয়ে বুইয়ে এনে একটুখানি ক্যামেরাবন্দি করলাম। আর এখানে কম্বল ভাঁজ করা দেখে ভেবো না কিন্তু ঠান্ডা রয়েছে, ঠান্ডা কোথায় পালিয়ে গেছে, এখন অলরেডি এসি চালাতে হচ্ছে, যার জন্য একটু কম্বল রাখতে হয়। তবে আমাদের এখানের আবহাওয়ায় যাদের দোতলা বাড়ি বা ওপর তলায় থাকে তাদের কিন্তু এসি নাও চালাতে হতে পারে, সেই তুলনায় হয়তো গরম লাগবে না। আমাদের যেহেতু একতলা বাড়ি, তার জন্য না ভেতরে হাওয়াটা ঢুকতে চায় না, রাত্রিবেলায় বেশ সাফোকেশন লাগে, তাই জন্য আরও এসিটা চালাতে হয়।
ব্যাস হয়ে গেল এই ঘরটা ক্লিন। দুপুরবেলার বাকি কাজকর্ম মিটিয়ে চলে এসেছি একেবারে সন্ধেবেলায়। সব কাজ দেখানো তো সম্ভব হবে না। ভাবছি সন্ধেবেলার জন্য আলু দিয়ে একটা চটপটে স্ন্যাক্স বানিয়ে নেব। এই স্ন্যাক্সটা তাড়াতাড়িও হয়ে যায়, আর করে দেখি আজকে প্রথমবারই করব, দেখি কেমন খেতে হয়। যেই জিনিসটা আজকে আমরা বানাবো সেইটার প্যাকেট কিনে এনে আমরা প্রায় খাই, সেটাকে ম্যাকেইন কোম্পানির একটা ওই পটেটো নাগেটস থাকে। আজকে ভাবলাম এই পটেটো নাগেটসটা নিজেই তৈরি করি। তার জন্য আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে স্টার্চগুলো চলে যায়। তারপরে জল ফুটিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এইবার আলুগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে সেগুলোকে এত ভালো করে ম্যাশ করলাম যাতে করে আলুটার মধ্যে কোনো লাম্প বা দানা না থাকে। সেই কাজে আমাকে একটু তিতুনও এসেছে হেল্প করতে। হয়ে গেছে। এই ম্যাশ করাটাই একটু ঝামেলার আজকের যেই রেসিপিটা, নইলে এত চটজলদি এই চটপটা স্ন্যাক্সটা হয়ে যায় যে বাড়িতে হঠাৎ করে লোকজন চলে আসলেও কিন্তু এটা করে দেওয়া যায়। তার মধ্যে আমি 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর স্বাদ মতন দিয়ে দিলাম কালা নমক। এরপরে আমার কাছে ছিল হচ্ছে একটু চিলি ফ্লেক্সটা না দিলে কিন্তু এই আলুর টেস্টটাই আসবে না। এর মধ্যে গার্লিকও দেওয়া যায়, কিন্তু আমি গার্লিকটা দিলাম না। আজকে শুধু চিলি ফ্লেক্স, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা একটা ডো মতন বানিয়ে রেস্টিংয়ে রেখে দিলাম 2-3 মিনিটের মতন। একটা ঢাকা দিয়ে রাখলাম। তারপর খানিকক্ষণ বাদে এখান থেকে ভালো করে 2টো লেচি কেটে এর থেকে আমাকে ছোট ছোট পিস করে নিতে হবে। তার আগে সামান্য কর্নফ্লাওয়ার আমি একটু ছড়িয়ে নিলাম, কারণ হাতে যদি লেগে যায়। তার জন্য এরকম লম্বা করে নিয়ে ছোট ছোট পিস করে নিই। এইগুলো কিন্তু নিজের পছন্দ মতন শেপে কেটে তারপর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে ফ্রিজেও রেখে দেওয়া যায়, যাতে করে যখন প্রয়োজন পড়বে চট করে একটু বের করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর কেউ যদি হঠাৎ করে লোকজন বা বন্ধুবান্ধব চলে আসে, একটু চায়ের সঙ্গে এইটা ফ্রাই করে দিলে কিন্তু দারুণ খেতে লাগবে। আমি ওইগুলো ফ্রাই করে নিই। এক্ষুনি ওর বাবাও এসে যাবে, এসে গরম গরম চায়ের সাথে যখন এইটা পরিবেশন করব, বেশ খুশি হবে। আর সব কিছু তো কিনে খাওয়াই যায়, তবে নিজে হাতে বানিয়ে খাওয়ার আলাদাই একটা আনন্দ। এই ফ্রাইগুলো কিন্তু ডাবল যদি ফ্রাই করি, মানে একবার ফ্রাই করে তুলে নিয়ে আরেকবার হালকা ফ্রাই করে নিলে এই মুচমুচে ব্যাপারটা আরও বেশি হয়। এসে গেছে ওদের বাবা, আর আমিও নিয়ে বসে পড়েছি গরমাগরম একটু স্ন্যাক্স আর চা। আমরা আবার এই খাবারটা খাই, আর তোমরা রিভিউটা দেখো। খেয়ে কিন্তু এত ভালো লেগেছে খেতে, কেউ বুঝতেই পারবে না যেটা একদম শুধু আলু দিয়ে বানানো হয়েছে। যারা এটা ঘরে বানাও তারা তো জানোই কতটা টেস্টি খেতে হয়, তবে যারা জানো না তারা কিন্তু এটা বানিয়ে চায়ের সাথে খেতে পারো, খুব ভালো লাগে। বাইরের আজকাল খাওয়া যতটা কম করা যায় ততই ভালো। কর্তামশাই বলছে আমি কি এর ভেতরে চিজ দিয়েছি, কিন্তু এর মধ্যে তো আমি কিছুই দিইনি, তোমরা তো দেখতেই পেলে। তবে কিন্তু চিজের মতন একটা টেস্ট আসছে। এইবার আমি একটু জিলিপি রান্না করব। রাত্রের খাওয়া দাওয়া রান্নার পান্না সব চুকিয়ে ফেলেছি। আজকে জিলিপিটা কেন রান্না করব জানো? অনেকটা বিউলির ডাল নষ্ট হচ্ছিল, তো আমি ভাবলাম যে বিউলির ডালটা নষ্ট না করে একটু ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালের সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে আমি তার হালুয়াই না প্রথম ট্রাই করছি। যে রাত্রিবেলায় শেষ পাতে একটু মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য একটু ডালটা বেটে নিয়েছি, তার সঙ্গে চালের গুঁড়োও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আজকে প্রথমবার ট্রাই করলাম। আমার কাছে কোনো কোণ ছিল না, যার জন্য এমনি একটা প্যাকেটেই করছি। আর এইদিকে একটু চিনি সিরাপ করে নিয়েছি, তার মধ্যে ডুবিয়ে আজকে প্রথমবার একটু জিলিপিও ট্রাই করলাম। তবে এইটা যদি ভালো লাগে তাহলে পরে কোনো দিনও এই রেসিপিটাও শেয়ার করব। আজকে শুধু এই রিভিউটা বলি, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, কারণ আমি চালের গুঁড়ো খুব কম দিয়েছিলাম, বিউলির ডালটা বেশি দিয়েছিলাম, যার জন্য একদম করকরে তো হয়নি, তবে ভীষণ ভালো লেগেছিল খেতে।
চলো আজকের গল্পটা জিলিপিটা খেতে খেতেই শেষ করি। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।